সংগঠনের সরকারের মধ্যে সমন্বয়ের অভাব দেখছে বিএনপি। বর্ধিত ভ্যাট নিয়ে উদ্বেগ, অবিলম্বে প্রত্যাহারের আহ্বান। বর্তমান অন্তর্বর্তী সরকার এই চ্যালেঞ্জগুলোকে কার্যকরভাবে মোকাবেলা না করে চলতি অর্থ বছরের মাঝপথে হঠাৎ করে ভ্যাট শুল্ক বৃদ্ধি করলো, যা সহজ কিন্তু জনগণের জন্য কল্যাণকর নয়। অবিবেচকের মতো ভ্যাট বাড়িয়েছে সরকার, বলছেন বিশেষজ্ঞরা। এনবিআরকে আরও তৎপর হওয়ার আহ্বান বাণিজ্য উপদেষ্টার। জুলাই আগস্ট শহীদদের দলীয় পরিচয় সংকীর্ণ পরিসরে নামাতে চায় না জামায়াত। 15 বছর পর রাজশাহীতে প্রকাশ্যে কর্মী সম্মেলন। খালেদা জিয়া চিকিৎসায় রাতে বসছে মেডিকেল বোর্ড, আসতে পারে পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত। দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা। নির্বাচন কমিশনের চাকরির প্রলোভনে কোটি টাকার বাণিজ্য। কেএসএফ ট্রেডের প্রতারণায় নিঃস্ব অনেকেই, পদক্ষেপ নেবে ইসি। আমাদের কোম্পানি যা জনবল দিবে আমাদেরকে জাস্ট খেলে সেটা পদায়ন করে, আর বাইরে আমাদের কোনো কিছু নেই। যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েলি বর্বরতায় শতাধিক প্রাণহানি। কাল থেকে যুদ্ধবিরতি কার্যকর, ঘুরে দাঁড়াতে প্রয়োজন $50 বিলিয়ন। এবং মালয়েশিয়ায় পর্দা উঠল অনূর্ধ্ব-19 নারী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশি বোলারদের চাপে দিশেহারা নেপালের ব্যাটাররা। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। এবারে যাচ্ছি বিস্তারিত সংবাদে। অন্তর্বর্তীকালীন সরকার অর্থনৈতিক ভিত্তির দিকে মনোযোগ না দিয়ে শুল্ক ও কর আরোপ করেছে। সরকারের এই সমন্বয়হীনতা ও অদক্ষতা মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে, এমন অভিযোগ করেছে বিএনপি। আওয়ামী লীগ লুটপাটে ভুক্তভোগী মানুষকে স্বস্তি দিতে অবিলম্বে কর ও শুল্ক প্রত্যাহারের দাবিও জানায় দলটি। শনিবার সকালে গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির শীর্ষ নেতারা। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন, জানাচ্ছেন মাহির সাজিদ। সম্প্রতি 100টি পণ্যের উপরে শুল্ক ও কর বৃদ্ধি করে অন্তর্বর্তীকালীন সরকার। এ নিয়ে আপত্তি সাধারণ মানুষের। বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও রাজনৈতিক দলও কর আরোপের সমালোচনায় মুখর। সরকারের এমন সিদ্ধান্ত নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল বিএনপি। রাজধানীর গুলশানের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের চাহিদা বিবেচনা না করে কর আরোপের সহজ পথ বেছে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ঘাটতি মেটাতে সবচেয়ে ইজি অপশন হচ্ছে আপনি এনবিআরকে বলবেন যে কি আমাদের ঘাটতি আছে, ঘাটতি পূরণের কিভাবে কি করা যায়। এনবিআর তো খুব সহজভাবে কর বাড়ানো ছাড়া তার কোনো কাজ নেই এনবিআর, তাই না? আর সরকার নীতিসুদ হার বাড়িয়ে মূল্যস্ফীতি কমানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভ্যাট হার না বাড়িয়ে আওতা বাড়ানোর দাবি জানান তিনি। আমরা পূর্বে বলেছি যে এই অন্তর্বর্তী সরকারকে আমরা সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা করে যাব। তাই সরকারকে অনুরোধ করছি, আপনার নীতিমালা প্রণয়নে জনগণের কথা সর্বপ্রথম বিবেচনায় নিন। নতুন আরোপিত ভ্যাট ও কর অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, দেশের এই ক্রান্তি লগ্নে দরকার নির্বাচিত সরকার। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় রাজস্ব সংগ্রহের জন্য অন্যান্য উপায় বিবেচনা করার এবং সেই অনুযায়ী কাজ করার সুযোগ রয়েছে। আপনারা পরোক্ষ কর না বাড়িয়ে প্রত্যক্ষ কর বাড়ানোর দিকে মনোযোগ দিন, কারণ পরোক্ষ কর সকল শ্রেণীর মানুষকে প্রায় সমানভাবে প্রভাবিত করে এবং নিম্নবিত্ত মানুষের উপরে বোঝাটা বাড়ায়। প্রত্যক্ষ কর না বাড়িয়েও সরকারি খরচ কমিয়ে এবং চলতি বাজেটের অর্থনৈতিক ব্যবস্থাপনা পুনর্বিন্যাস করেও চলমান আর্থিক সমস্যার সমাধান করা যায়। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের বাড়াবাড়ি বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। মাহির সাজিদ মালিক, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকার প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সংস্কারে মনোযোগী হলেও অর্থনৈতিক সংস্কারে মনোযোগ নেই বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। উচ্চ মূল্যস্ফীতির মধ্যে শতাধিক পণ্যে ভ্যাট বৃদ্ধির সমালোচনাও করেন তিনি। দেশে ব্যবসা বাণিজ্যে কঠিন সময় যাচ্ছে দাবি করে সরকারের সহযোগিতা চান ব্যবসায়ীরা। আর শক্ত অর্থনীতি করতে প্রত্যক্ষ ও পরোক্ষ কর আদায় বাড়াতে এনবিআরকে আরও তৎপর হওয়ার নির্দেশ দেন বাণিজ্য উপদেষ্টা। শিউলি রায়ের রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন।
শ্বেতপত্রের সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি ও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় কর্মপদ্ধতি নির্ধারণ নিয়ে এই আয়োজন। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা, শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য, অর্থনীতিবিদ সহ বিশিষ্টজনরা অংশ নেন। বক্তারা বলেন, দেশের অর্থনীতি এখনো স্থিতিশীল হয়নি। উচ্চ মূল্যস্ফীতির কারণে হিমশিম সাধারণ মানুষ। যে ভ্যাট এবং অন্যান্য জিনিসগুলির দাম বাড়ানো হলো, যেখানে একদিকে ইন্টারেস্ট রেট বাড়ানো হচ্ছে, আরেকদিকে মূল্যস্ফীতি বাড়ানোর মতো প্রক্রিয়া সিদ্ধান্ত নেওয়া হলো, সেইখানে আপনারা চিন্তা করেন যে IMF এর 3 বছরে যে পরিমাণ লোন দেয়, রেমিটেন্স যেটা আমরা আজকে শুনলাম, রেমিটেন্স তার থেকে 2 মাসে তার থেকে বেশি আসে। জ্বালানি খাতে বিগত সরকারের লুটপাটের কারণে দেশের ব্যবসা বাণিজ্যে সবচেয়ে কঠিন সময় যাচ্ছে বলে দাবি করেন ব্যবসায়ী নেতারা। ঘুরে দাঁড়াতে সরকারকে পাশে চান তারা। গেল 15 বছরে লুটপাট হওয়া টাকা উদ্ধারে সরকার কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন বক্তারা। গত 15 বছরে বাংলাদেশে আমরা যে উন্নয়নের গল্প শুনেছি, সেটা যে আসলে ভিতর থেকে কতটা ফাঁপা এবং আমাদের সাধারণ মানুষের জীবনকে কিন্তু দিন দিন এটা সংকীর্ণ করে আনছিল। আর সংকট সমাধানে অর্থনৈতিক সংস্কারে সরকারকে আরো জোর দেওয়ার তাগিদ দেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান। অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। যে কোনো একটি দেশে যদি আপনি কর সংগ্রহ করতে চান, তাহলে ক্রমান্বয়ে তাকে প্রত্যক্ষ করের কাছে নিয়ে যাবেন। আমরা দেখলাম না কোনো প্রত্যক্ষ কর আহরণের জন্য কোনো পরিকল্পনা। বাণিজ্য উপদেষ্টা বলেন, নীতির মাধ্যমে সমাজে তৈরি হওয়া অর্থনৈতিক বৈষম্য দূর করতে হবে। শক্ত অর্থনীতি গড়তে রাজস্ব আয় বাড়ানোর তাগিদ দেন তিনি। Running on commercial loans are not sustainable. So what we are trying to do is actually make the ticket size smaller and do an inclusive trade and engage more and more small and medium-sized traders so that the competitive environment prevails and then TCB gets higher value of its 12,000 কোটি টাকার যে পণ্যটা টিসিবি কিনে, এটা হায়ার ভ্যালু পায়। টিসিবির পণ্যের দাম কিছুটা বাড়িয়ে সুবিধাভোগীর সংখ্যা বাড়ানোর চিন্তা ভাবনা চলছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। ইনসাফ কায়েমের সংগ্রাম এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, এদেশে ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত জামায়াত ইসলামীর সংগ্রাম চলবে। শনিবার রাজশাহীতে জামায়াতের কর্মী সম্মেলনে তিনি একথা বলেন। জুলাই আগস্ট শহীদদের দলীয় পরিচয় সংকীর্ণ পরিসরে নামাতে চান না বলে মন্তব্য করেন জামায়াত আমির। বলেন, 5 আগস্টের পরও চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি চললে শহীদদের আত্মা কষ্ট পাবে, তাই এসব থেকে বিরত থাকার আহ্বানও জানান তিনি। অফিস আদালতে যারা ঘুষ বাণিজ্য করেন, আবার মামলা বাণিজ্য অনেকে করেন, তাদের প্রতি আমাদের আন্তরিক অনুরোধ, ভাই কাজগুলা করিয়েন না। তবে যদি আমাদের এই বিনয়ী অনুরোধ কেউ না মানে, তাহলে তাদের জেনে রাখা উচিত যুদ্ধ আমাদের শেষ হয়নি, লড়াই চলবে ইনশাআল্লাহ। কতক্ষণ? যতক্ষণ না ইনসাফ এই জমিনে কায়েম হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসায় রাতে বসছে মেডিকেল বোর্ড। বোর্ড তারেক রহমান ও জুবাইদা রহমানের পাশাপাশি যুক্ত থাকবেন লন্ডন ক্লিনিক ও বাংলাদেশের চিকিৎসকরা, যেখানে ভার্চুয়ালি যোগ দিবেন জন হপকিন্স হাসপাতালের চিকিৎসকরা। সেখানে সিদ্ধান্ত আসতে পারে খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসার বিষয়ে। তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ছেলে তারেক রহমান। সাইফুল রিপনের প্রতিবেদন। উন্নত চিকিৎসার জন্য গেল 8 জানুয়ারি লন্ডনে পৌঁছে সেদিনই যুক্তরাজ্যের শতবর্ষী ঐতিহ্যবাহী দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ভর্তির পর থেকেই সেখানে নিয়মিত শারীরিক পরীক্ষার পাশাপাশি চলছে খালেদা জিয়ার চিকিৎসা। হাসপাতালে পরিবারের সদস্যদের কাছে পেয়ে মানসিকভাবেও ঘুরে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারপারসন। নিয়মিত হাসপাতালে বাসায় রান্না করা খাবার নিয়ে যাচ্ছেন খালেদা জিয়ার বড় ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। বিএনপি চেয়ারপারসনের শারীরিক সুস্থতা কামনায় শুক্রবার জুমার নামাজের পর লন্ডনের স্থানীয় মসজিদে দোয়া ও মোনাজাত করে লন্ডন বিএনপির নেতাকর্মীরা। খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়ার পাশাপাশি লন্ডন বিএনপির সভাপতি এম এ মালেক জানান, খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে আজ বিস্তারিত জানাবেন মেডিকেল বোর্ড। যদি আপনাদের সময় দেন, তাহলে আমাদের ডাক্তার টিমের ফুল টিম তারা আপনাদেরকে প্রিসাইসলি আপনারা ব্রিফ করবেন। আল্লাহ তাআলা অনেক বছরের আয়ু দান করে উনি যেন বাংলাদেশে ফিরতে পারেন সুস্থ অবস্থায় এবং আগামীতে দেশ এবং জাতি গঠনে ওনার পরামর্শে দেশের যে যত
সেই আমাদের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের জন্য একটা অ্যাসেট। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। দেশবাসীর কাছে তো একটাই বলবো, উনি দেশের নেত্রী, কাজেই দেশবাসীর কাছে অনুরোধ জানাবো সন্তান হিসেবে ওনার জন্য দোয়া করার জন্য। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। নির্বাচন কমিশনে চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা বাণিজ্য করছে একটি প্রতারক চক্র। কেএসএফ ট্রেড নামের একটি প্রতিষ্ঠান খুলে চাকরি দেওয়ার নামে স্টাম্পে লিখিত দিয়ে টাকা আদায় করছে চক্রটি। তবে চাকরি পাওয়া তো দূরে থাক, চক্রের হাতে টাকা দিয়ে নিঃস্ব হয়েছেন অনেকেই। সুনির্দিষ্ট অভিযোগ আর প্রমাণ পেলেও বিষয়টি নিয়ে কোনো পদক্ষেপই নেয়নি নির্বাচন কমিশন। এম এ আজিমের রিপোর্টে দেখুন বিস্তারিত। এটা একটাই তো আপনার? না না, একটাই। আর কোনটা? আমিও তো আবেদন করছিলাম। আর আপনি নিয়োগপত্র পাইছেন? নিয়োগপত্র তো আমাদের টাকা কি হয়েছে যে নেই করে। আমার সঙ্গে হয়েছে আপনার কোন কথা হয়েছে? না, ভাই নিয়োগপত্র জিজ্ঞেস করেন, আমি নিয়োগপত্র পাইছেন না। নিয়োগপত্র কয়েক লাখ টাকা দিয়েও নির্বাচন কমিশনে চাকরি না পেয়ে কেএসএফ ট্রেড নামের প্রতিষ্ঠানে ক্ষুব্ধরা। ইতিমধ্যে পালিয়েছে অধিকাংশ কর্মকর্তা কর্মচারী। তোপের মুখে এখনো চাকরি দেওয়ার আশ্বাস প্রতিষ্ঠানটির এমডি শামীম হোসেনের। আপনারা আমাকে যেহেতু আসছেন, আপনারা জানছেন, অবশ্যই জানিয়ে আসছেন, আপনারা আমাদেরকে একটা দিন সময় দেন। স্টাম্পে লিখিত দিয়ে জনপ্রতি 2,80,000 টাকা করে আদায় করেছে কেএসএফ ট্রেডের কম্পিউটার অপারেটর আসাদুল্লাহ। চাকরি দেয়া তো দূরে থাক, প্রতারণার মাধ্যমে হাতানো কোটি কোটি টাকা হজম করতে এখন সরিয়ে ফেলা হয়েছে আসাদুল্লাহকে। ওনার সঙ্গে বাইরে কিছু লেনদেন করছে এবং ওর চেক স্টাম্প দিয়ে টাকা নিচ্ছে, কিন্তু এই মেয়েটা অটোমেটিক আমাদের ফাইনাল রেজাল্টে আছে এবং উনি পদায়ন করবে, এটাতে আমাদের জানার বাইরে ছিল না। উনি আমাদেরকে ক্লেম করার সঙ্গে সঙ্গে আমরা ওই ছেলেকে গত পরশুদিন চাকরি থেকে অব্যাহতি দিয়েছি। ভুক্তভোগীদের অভিযোগ, এমডি শামীম হোসেনের নির্দেশেই টাকা আদায় করত আসাদুল্লাহ। রেজাল্ট আসছে, সব আসছে, এই যে নিয়োগপত্র, কিন্তু দেখা যাচ্ছে যে ফাইনালি নিয়োগে আসেনি, পদায়নে আসেনি। প্রাথমিকভাবে তারা হচ্ছে টাকা ছাড়া কোনো কাজ করে নেই। এখন তারা বলতেছে স্টাফ বরখাস্ত করছে, আসলে দেখা যাচ্ছে স্টাফ বরখাস্ত করে না, উনি নিজেই নির্দেশ করছে তুমি দেখো, কাজটা দেখো। এবং এমডি সাহেব নিজেও কিন্তু অস্বীকার করার সুযোগ নাই, কারণ ওনার সকল ধরনের ডকুমেন্ট আছে, কল রেকর্ড, ভিডিও সব কিছু আছে। চুক্তি করে কেএসএফ ট্রেডকে নিয়োগের দায়িত্ব দেয় ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। তবে নিয়োগে অবৈধ বাণিজ্যের প্রমাণ থাকলেও কোনো পদক্ষেপ নিচ্ছেন না তারা। না না, আমাদের কোনো কিছু নেই। আমাদের কোম্পানি যা জনবল দিবে আমাদেরকে জাস্ট সেটা পদায়ন করে, আর বাইরে আমাদের কোনো কিছু নেই। 124 জন ড্রাইভার, সিকিউরিটি গার্ড ও পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের চুক্তি হলেও প্রায় 150 থেকে 200 জনের কাছ থেকে 2,80,000 টাকা করে আদায় করেছে কেএসএফ ট্রেড। এতে শামীম চক্রের বাণিজ্য হয়েছে 3.5 কোটি টাকারও বেশি। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়েই করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ এপিডিপিএস, টাকা জমায় সারা দেশ। দেখছেন সংবাদ দুপুর। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। তাকে দুপুরে আদালতে তোলা হবে। শুক্রবার দিবাগত রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গেল 2 জানুয়ারি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। ওই মামলাতেই তাকে গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হবে। মামলার এজাহার থেকে জানা যায়, মাসুদ বিশ্বাস তার নিজ নামে 1,87,72,622 টাকার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন ও ভোগ দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।